তো আমরা এই চ্যাপ্টারটা যেটা পড়ছিলাম তার নাম হচ্ছে কি এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এর মধ্যে আমরা এনভায়রনমেন্টের উপরে কি কি অ্যাডভার্স এফেক্টস হতে পারে পলিউশনের জন্য সেগুলো এর অলরেডি কিছু কিছু পয়েন্টস আমরা দেখে নিয়েছি। আগের দিন আমরা অলরেডি কি কি দেখেছি না, হার্মফুল এফেক্টস অফ পলিউশনস, সেগুলোই আমরা দেখছিলাম। তো এবার সেই হার্মফুল এফেক্টের মধ্যে বিশেষ করে আমাদের কয়েকটা পয়েন্ট জানতে হবে। প্রথমে আমরা গ্লোবাল ওয়ার্মিং সেটা দেখেছি, এটা একটা ডিটেল ডিসকাশন আমরা দেখেছি। নেক্সট হচ্ছে কি অ্যাসিড রেইন, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো অ্যাসিড রেন ব্যাপারটা কি, এটা হচ্ছে যে ফসিল ফুয়েল যেগুলোকে কম্বাশন করা হচ্ছে এবং ফসিল ফুয়েল কম্বাশনের ফলে যে সমস্ত এমিশনস হচ্ছে, পলিউটেন্টস যেগুলো বার হচ্ছে, সেগুলোর জন্য অ্যাসিড রেন তৈরি হচ্ছে। ঠিক আছে, কিভাবে অ্যাসিড রেনটা তৈরি হচ্ছে না, অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন সেটা তৈরি হচ্ছে কিভাবে দেখো, যখন ফসিল ফুয়েল বার্ন করা হচ্ছে তখন কিছু কিছু গ্যাস, যার মধ্যে বিশেষত কি কি গ্যাস না, সালফার ডাইঅক্সাইড বা SO2 গ্যাস এবং নাইট্রোজেন অক্সাইডস মানে NOx বলেছে, এর মধ্যে NO হতে পারে, NO2 হতে পারে। তো NOx মানে হচ্ছে ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, মানে এটা নাইট্রোজেন অক্সাইড বলে এটাকে জেনারেল ডিনোট করেছে। তো মেনলি নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো কি করে তৈরি হচ্ছে না, বার্নিং, যখন ফসিল ফুয়েলকে জ্বালানো হচ্ছে তখন এগুলো তৈরি হচ্ছে। এবার শুধু যে এই কারণেই হয় তা নয়, কিছু কিছু ন্যাচারাল সোর্সও আছে, মানে ন্যাচারালিও কিছু সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এগুলো তৈরি হয়। কিন্তু যত পৃথিবীতে নাইট্রোজেন অক্সাইড বা সালফার ডাইঅক্সাইড আছে, দেখা গেছে যে তার মধ্যে প্রায় 90% 90% সালফার এবং 95% নাইট্রোজেন। নাইট্রোজেন মানে অ্যাকচুয়ালি সালফার অক্সাইডস আর নাইট্রোজেন অক্সাইডস, এগুলো এগুলো যেটা বিশেষ করে দেখা গেছে ডেভেলপ কান্ট্রিগুলোতে, যেরকম নর্থ আমেরিকা বা ইউরোপ, এগুলো তো সব ডেভেলপ কান্ট্রি। তো এই সমস্ত কান্ট্রিগুলোতে দেখা গেছে মানে যত সেই অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন অক্সাইডস অথবা সালফার ডাইঅক্সাইডস গুলো আছে, তার মধ্যে 90% সালফার ডাইঅক্সাইড এবং 95% নাইট্রোজেন অক্সাইড, সেগুলো হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য তৈরি হয়েছে, মানে এগুলো ন্যাচারালি তৈরি হয়নি। ন্যাচারালি কত হয়েছে, মাত্র 10% থেকে 5%, সেইটা ন্যাচারালি হয়েছে। বাকি 90 থেকে 95% ইজ ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এবার যখন এই সমস্ত অক্সাইডস গুলো অ্যাটমসফিয়ারে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে না, সেগুলো সেকেন্ডারি পলিউটেন্ট হিসাবে কি কি তৈরি করছে না, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, এগুলো জলের সঙ্গে যদি বিক্রিয়া করে, SO2 অথবা NOx এগুলো যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলেই কিন্তু যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এবার এগুলো কি হয় না, এগুলো হচ্ছে জলের মধ্যে সহজেই ডিজলভ করে যায়। অ্যাসিড যেগুলো হয় সেগুলো জলের মধ্যে ইজিলি ডিজলভ করে যায়। এবারে রেজাল্ট যেটা হচ্ছে, মানে যে জলটা, যেটা বৃষ্টির জল হয়, সেই বৃষ্টির জলটা নেচার হয়ে যাচ্ছে স্লাইটলি অ্যাসিডিক ইন নেচার। অ্যাসিডিক ইন নেচার কারণ কি, সেই জলের মধ্যে কি থাকছে, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড অথবা H2SO4 বা সালফিউরিক অ্যাসিড এগুলো থাকছে, তার জন্য জলের নেচারটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক নেচার। এবার এই অ্যাসিডিক জল যখন, মানে অ্যাসিডিক যে নেচারের যে ওয়াটার, সেই ওয়াটারটা যখন কি হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় বাতাসের দ্বারা প্রবাহিত হচ্ছে এবং তারপরে বৃষ্টির আকারে যখন সেগুলো পৃথিবীতে নেমে আসছে, তখন সেটাকে বলা হচ্ছে যে অ্যাসিড রেন। এটাকে অ্যাসিড রেন হিসাবেও নেমে আসতে পারে, অথবা যদি বাতাসে ভাসমান অবস্থায় এগুলো থাকে তাহলে একটা স্নো অথবা ফগ, এটাকে ধোঁয়াশাও বলা যেতে পারে সেগুলো, বা স্মগ বলা যেতে পারে, সেগুলো ক্রিয়েট করছে। এক হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে এটা একদম মাটিতে নেমে আসছে, সেটা হতে পারে, অথবা বাতাসের মধ্যে ভাসমান থেকে স্নো অথবা ফগ সৃষ্টি করছে, এটাও হতে পারে। এবার কিছু কিছু ন্যাচারাল ফ্যাক্টর যেমন হচ্ছে ভলক্যানো, সোয়াম্প বা ডিকেইং প্ল্যান্ট, এগুলোর জন্য এগুলো তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু মেন যে কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির কারণ কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি। হিউম্যান অ্যাক্টিভিটি মানে বেশি পরিমাণে পাওয়ার যেখানে ফসিল ফুয়েল বার্ন করে তৈরি করা হচ্ছে, সেখানেই বেশি পরিমাণে এই সমস্ত নাইট্রোজেন অক্সাইডস বা সালফার অক্সাইডস গুলো তৈরি হচ্ছে এবং সেগুলোই জলের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডে পরিণত হচ্ছে এবং বৃষ্টির জলের সঙ্গে এগুলো মাটিতে চলে আসছে এবং তার ফলে কি হচ্ছে না, এনভায়রনমেন্টের ওপরে অনেক বেশি পরিমাণে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এটা দেখা গেছে যে 1950-এর দশক থেকে শুরু করে 1970-এর দশক, ঠিক আছে, এই সময়ের মধ্যে গোটা ইউরোপে অ্যাসিডিটি, যেটা মানে রেন ওয়াটারের যে অ্যাসিডিটি, সেটা প্রায় 10 গুণ পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, 10 গুণ, মানে আগে যেটা ছিল এই সময়কালের মধ্যে সেটা প্রায় 10 গুণ পরিমাণ বেড়ে গেছে।
তবে তারপরে মানুষ সচেতন হয়েছে এবং বুঝেছে যে মানে এরপরে কিন্তু মানুষের ধারণাটা হয়েছে যে অ্যাসিড বৃষ্টি কিভাবে হচ্ছে বা জলের অ্যাসিডিটিটা কিভাবে বাড়ছে। তারপরে কিছু প্রিকশন নেওয়ার কারণে 1980-র দশক থেকে দেখা গেছে যে কিছু পরিমাণে হলেও অ্যাসিডিটি লেভেল সেটা কিছুটা কমেছে। যদিও মানে এখনো পর্যন্ত কিন্তু অ্যাসিড বৃষ্টির যে সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণরূপে দূর করা সম্ভব হয়নি, এখনো জলের মধ্যে অ্যাসিডিটি যথেষ্ট পরিমাণেই থাকছে। ঠিক আছে, এবার এই অ্যাসিড রেন যেটা হয়, অ্যাসিড রেনটাকে অনেক সময় অ্যাসিড প্রেসিপিটেশনও টার্ন করা হয়ে থাকে, অ্যাসিড প্রেসিপিটেশন নামেও চিহ্নিত করা হয়। ঠিক আছে, এবং যদি পিএইচ হিসাবে দেখা যায়, জলের পিএইচ মানে যে বৃষ্টির জল তার পিএইচ যদি দেখা যায় সেটা হচ্ছে 5.6। ঠিক আছে, রেন ওয়াটার যেটা আসে তার পিএইচ হচ্ছে 5.6। যদি পিএইচ এর ভ্যালু তার থেকে কম হয় তাহলে বলতে হবে যে যথেষ্ট পরিমাণে অ্যাসিডিটি সেই জলের মধ্যে বর্তমান। ঠিক আছে, তখনই আমরা ওটাকে কি বলবো, অ্যাসিড রেন হিসাবে ডিনোট করবো। এবার এই অ্যাসিড রেনের যে সময় যে রিয়াকশনটা হচ্ছে, বেসিক্যালি এটা কি হচ্ছে না, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং ওয়াটার এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করছে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড রেন তৈরি করছে, মানে H2SO4 বা HNO3 এগুলো তৈরি করছে। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে ফসিল ফুয়েল বার্ন করার জন্য কিন্তু অ্যাসিড রেনটা মেনলি তৈরি হচ্ছে। কারণ দেখা গেছে যে পৃথিবীতে যত অ্যাসিডিটি ক্রিয়েট হচ্ছে, মানে বাতাসে যতটা পরিমাণে এই নাইট্রোজেন অক্সাইডস বা সালফার অক্সাইডস গুলো আছে তার 90-95% হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য তৈরি হচ্ছে। ঠিক আছে, তো মানুষের কার্যকলাপকে কন্ট্রোল করেই কিন্তু অ্যাসিড বৃষ্টিকে কম করা সম্ভব। এবার হচ্ছে কি, এই যে অ্যাসিড বৃষ্টি তার কি কি ক্ষতিকারক প্রভাবগুলো হতে পারে। তো প্রথমে হচ্ছে অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টের উপরে অ্যাডভার্স এফেক্ট। অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট মানে কি, এখানে জলের মধ্যে যে মানে জলের মধ্যে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ থাকে সেটাকে আমরা অ্যাকুয়াটিক অ্যানিমাল বা প্ল্যান্ট বলতে পারি। ঠিক আছে, তো কি হচ্ছে, যখন অ্যাসিড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলটা কি হচ্ছে, জলের মধ্যে মিশছে, যে জলাশয়ের যে জল সেখানে গিয়ে মিশছে, মানে স্ট্রিম অথবা রিভার অথবা লেকস যে জলই হোক না কেন সেই জলে গিয়ে অ্যাসিড বৃষ্টিটা জলটা মিশছে এবং সেই জলের পিএইচটা নর্মাল যে ওয়াটার তার থেকে পিএইচটা কি হচ্ছে, ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে। এবং দেখা গেছে যে সমস্ত অ্যাকুয়াটিক প্ল্যান্ট এবং অ্যানিমেলসরা আছে তাদেরকে বাঁচতে গেলে অন্ততপক্ষে পিএইচ এর ভ্যালু 4.8 অথবা তার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, এবার যদি অ্যাসিড বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে কি হবে, পিএইচ এর ভ্যালু আরো আরো কমতে থাকবে এবং যত পিএইচ এর ভ্যালু কমতে থাকবে তত কিন্তু যেটা অ্যাকুয়াটিক প্ল্যান্টস অথবা অ্যানিমালসরা আছে তাদের বেঁচে থাকার পক্ষে ব্যাপারটা কিন্তু আরো মুশকিল হয়ে যাবে এবং তাদের সার্ভাইভালটা কঠিন হয়ে দাঁড়াবে। তো এই কারণে বলতে পারি যে অ্যাসিড রেনের ফলে কি হচ্ছে না, অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টের উপরে একটা অ্যাডভার্স এফেক্ট পড়ছে। নেক্সট হচ্ছে কি, এফেক্টস অন দ্য ফরেস্ট, মানে যে জঙ্গল আছে সেখানে কি এফেক্ট করছে না, এর জন্য অ্যাসিড বৃষ্টির জন্য গাছপালা যেগুলো জঙ্গলের মধ্যে আছে তাদের অনেক রকমের রোগ দেখা দিচ্ছে। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের কি হচ্ছে না, বার্ক গাছের যে ছাল আছে সেগুলো ড্যামেজ হচ্ছে এবং তারই সাথে সাথে তাদের যে গ্রোথ, গাছের যে নর্মাল গ্রোথ সেটাও বাধাপ্রাপ্ত হচ্ছে। আবার এফেক্টস অন দ্য সয়েল যদি বলি, মাটির ওপরে কি এফেক্ট করছে, তাহলে বলা যেতে পারে যে সয়েলের যে কেমিস্ট্রি এবং বায়োলজি, মানে সয়েলের যে কেমিক্যাল নেচার অথবা তার মধ্যে যে যে সমস্ত বায়োলজি বলতে তার মধ্যে যে সমস্ত লিভিং এলিমেন্টস গুলো আছে মাটির মধ্যে তাদের পক্ষেও কিন্তু অ্যাসিড রেনটা হচ্ছে হাইলি একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। কারণ মাটির মধ্যে থাকা যে মাইক্রোবস যেগুলো বায়োলজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সয়েলের যে ফার্টিলিটি সেটাকে বজায় রাখতে পারে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং সয়েল যেটা তার কেমিক্যাল কম্পোজিশন সেটাও হচ্ছে অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হচ্ছে। সুতরাং বলতে পারি অ্যাসিড বৃষ্টির জন্য একটা সয়েলের উপরে বাজে প্রভাব পড়ছে। নেক্সট হচ্ছে কি, ভেজিটেরিয়ান কভার অ্যান্ড প্ল্যান্টেশনস। ভেজিটেরিয়ান কভার্স অ্যান্ড প্ল্যান্টেশনস যেগুলো হচ্ছে কি, মানে হাই অল্টিটিউড ফরেস্ট, মানে হচ্ছে পাহাড়ের ওপরে বা যেগুলো হাই অল্টিটিউডে আছে। ঠিক আছে, সেই সমস্ত ভেজিটেরিয়ান কভারগুলোও কিন্তু মানে সেগুলোতে বেশিরভাগ হচ্ছে উঁচু জায়গা, তো সেখানে হচ্ছে একটা নেচারটা মানে অ্যাসিডিক একটা স্মগ দ্বারা সবসময় যদি এনসার্কেল করা থাকে, মানে কি বাতাসের মধ্যে এই সমস্ত নাইট্রোজেন এবং সালফার অক্সাইডস গুলোর মাত্রা বেড়ে গেছে, তো তার জন্য যে ফগ বা ক্লাউডস মানে যেটা মেঘ তৈরি হচ্ছে সেটাতেও অ্যাসিডিক নেচার থাকছে, আবার যেটা ফগ মানে যেটা কুয়াশা সেগুলোতেও কিন্তু এই অ্যাসিডিক নেচারটা থাকছে। মানে তার ফলে কি হচ্ছে, যেগুলো হাই অল্টিটিউডে থাকা যে ভেজিটেরিয়ান
কভার, মানে যেগুলোকে তরাই অঞ্চল মানে আমরা হিমালয়ের ক্ষেত্রে বলে থাকি, তো সেই সমস্ত অঞ্চলগুলোতে যে ভেজিটেরিয়ান কভারগুলো সেগুলো কিন্তু ব্যাডলি এফেক্টেড হচ্ছে। নেক্সট হচ্ছে কি এফেক্টস অন দ্য আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিংস। যেগুলো অ্যাসিড রেন, তার জন্য কি হচ্ছে না, অ্যাসিড রেনের জন্য যেগুলো লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর দিয়ে তৈরি যে সমস্ত বিল্ডিং, সেগুলোর সঙ্গে কি হচ্ছে, অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকা যে সমস্ত অ্যাসিড সেগুলো বিক্রিয়া করছে এবং তার ফলে কিন্তু চুনা পাথরগুলো যেগুলো ক্ষয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা এটা শুনে থাকবো যে তাজমহলের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাসিড বৃষ্টির জন্য তার যে স্টোন সেগুলোর কিন্তু ক্ষতি হয়। তো এটাও একটা ব্যাড এফেক্ট আমরা বলতে পারি। ওইটা একটু আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা কল এসেছিল তো। দেখো, এফেক্টস অন দ্য আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং, আর্কিটেকচার এবং বিল্ডিং এর উপরে কি কি ধরনের প্রভাব পড়ছে সেগুলো আমরা দেখছিলাম। যে অ্যাসিড বৃষ্টির ফলে যে সমস্ত লাইমস্টোন দিয়ে যে সমস্ত আর্কিটেকচার বা বিল্ডিং তৈরি করা হয়েছে তার উপরে সেগুলো কিন্তু করোডেড হয়ে যাচ্ছে, মানে সেগুলো ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এর জন্য কি হচ্ছে, মানে এটা একটা ক্ষতিকারক প্রভাব। বিশেষ করে যে হিস্টোরিক্যাল যে সমস্ত আর্কিটেকচারাল বিল্ডিংস গুলো আছে, যেমন তাজমহল, তো তার যে লাইমস্টোন দিয়ে যেগুলো তৈরি, তো সেগুলো যদি ক্ষয়ে যায় তো সেগুলো কিন্তু একটা আর্কিটেকচারের পক্ষে খুব ক্ষতিকারক এবং অনেক বিল্ডিং এর পক্ষেও সেগুলো কিন্তু ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করছে। কি জন্য হচ্ছে, সমস্ত কারণটাই কিন্তু হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ফসিল ফুয়েল বার্ন করার জন্য যে সমস্ত গ্যাসিয়াস এলিমেন্টস গুলো তৈরি হচ্ছে তার জন্য এত এত সমস্ত ক্ষতিকারক প্রভাব কিন্তু এনভায়রনমেন্টের উপরে পড়ছে। এবং লাস্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি এফেক্টস অন দ্য পাবলিক হেলথ। মানুষের স্বাস্থ্যের উপরেও এর কিছু ক্ষতিকারক প্রভাব আছে, যেরকম হচ্ছে কি, যা অ্যাটমসফিয়ারের মধ্যে যে সমস্ত সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং তার থেকে প্রাপ্ত যে নাইট্রিক বা সালফিউরিক অ্যাসিড, সেগুলো হচ্ছে ভিজিবিলিটি সেটাকে কিন্তু কমিয়ে দেয়। মানে বাতাসের মধ্যে মনে করো যে স্মগ বা ফগ হচ্ছে, তার মধ্যে এগুলো মিশে থেকে কি হচ্ছে, বায়ু মানে এগুলো তো মিশে থাকলে দৃশ্যমানতা কমে যাচ্ছে, দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং যারা গাড়ি চালাচ্ছে তাদের সামনের জিনিস তারা দেখতে পাচ্ছে না, দৃশ্যমানতা কমে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ইনজুরিজ বা ডেথও হতে পারে এই অ্যাক্সিডেন্টের ফলে। তো এগুলো হচ্ছে ক্ষতিকারক প্রভাবের মধ্যে পড়ে। তো আমরা এখানে আলোচনা করলাম যে অ্যাসিড বৃষ্টি এই জিনিসটা কি, বা অ্যাসিড রেন কি, এবং এর জন্য কি কি ধরনের ক্ষতিকারক প্রভাব এনভায়রনমেন্টের উপরে আসতে পারে। এরপরে আমরা আরো একখানা টপিক নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারেরই। তো সেই চ্যাপ্টারটার সেই টপিকটা হচ্ছে ওজোন ডিপ্লেশন বা ওজোন লেয়ার ডিপ্লেশন। এখানে মন্ট্রিয়ল প্রোটোকলও লেখা আছে, কিন্তু মন্ট্রিয়ল প্রোটোকলটা নিয়ে আমরা এখানে আপাতত আলোচনা করব না, আমরা আরেকটা ডিফারেন্ট স্লাইডে ওটা নিয়ে আলোচনা করব। ওজোন লেয়ার ডিপ্লেশন সম্পর্কে আমরা এই স্লাইডের মধ্যে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক যে ওজোন লেয়ার কোথায় থাকে এবং এটা কিভাবে ড্যামেজ হচ্ছে। তো দেখো, আমাদের যে অ্যাটমসফিয়ারের মধ্যে 5টা লেয়ার আছে। এটা আমরা জানি অ্যাটমসফিয়ারের 5টা লেয়ার কি কি না, হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সব থেকে নিচের কোন লেয়ারটা না, ট্রোপোস্ফিয়ারটা। এবারে আমরা দেখবো যে ওজোন জিনিসটা কি। ওজোন হচ্ছে ট্রাই অ্যাটমিক ফর্ম অফ অক্সিজেন, মানে অক্সিজেনের যে অ্যাটমস গুলো আছে, অক্সিজেনের অ্যাটমসে কটা অ্যাটমস থাকে, দুটো থাকে, O2 তার জন্য আমরা বলি।
কিন্তু যেটা ওজন, ওজনের মধ্যে কি থাকে, ওজনের মধ্যে হচ্ছে O3, মানে 3টে অ্যাটমস এর মধ্যে থাকছে, ট্রাই অ্যাটমিক ফর্ম অফ অক্সিজেন। এবং এটা কোথায় থাকে, এটা হচ্ছে আর্থের যে আপার এবং লোয়ার অ্যাটমসফিয়ার সেখানে থাকে। এবার দেখা গেছে যে মেজরিটি অফ দা ওজন যেটা আছে সেটা কোথায় থাকে না স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এটা থাকে। এবং এটা স্ট্র্যাটোস্ফিয়ারটা কোথা থেকে কোথার মধ্যে রেঞ্জ করে না 6 মাইল থেকে শুরু করে 31 মাইল পৃথিবীর সারফেস, 6 মাইল থেকে শুরু করে 31 মাইল পৃথিবীর সারফেসের ওপরে এই রেঞ্জটাকে বলা হয় জেনারেলি স্ট্র্যাটোস্ফিয়ার। এবং ওজন যেটা আছে অ্যাটমসফিয়ারিক ওজন সেটা মোস্টলি এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই থাকে। এবার এই ওজন লেয়ার কি ভালো কাজটা করে, ওজন লেয়ার হচ্ছে সূর্য থেকে যে সমস্ত আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আসছে সেই আল্ট্রাভায়োলেট রশ্মির মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বা ওয়েভ লেংথের আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে। ঠিক আছে, তার মধ্যে ওজন লেয়ার হচ্ছে আল্ট্রাভায়োলেট যে বিটা রেজ, ঠিক আছে, সেইগুলোকে মেনলি অ্যাবজর্ব করে। এবং আল্ট্রাভায়োলেট বিটা রেডিয়েশন সেটার জন্য কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে বা বিভিন্ন রকমের জেনেটিক ড্যামেজ হতে পারে। এবার ওজন লেয়ার কি করছে, এই সমস্ত রেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং পৃথিবীতে আসতে দিচ্ছে না, এবং তার মাধ্যমে কিন্তু হিউম্যান লাইফকে অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবারে আমরা ডিটেলসে একটু এই টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ারের মধ্যে ট্রোপোস্ফিয়ার কোন লেয়ারটাকে বলে, ট্রোপোস্ফিয়ার হচ্ছে একদম নিচের লেয়ার। এটা হচ্ছে 0 থেকে শুরু করে 15 কিলোমিটার। দেখো এটা যদি আর্থ সারফেস আমরা ধরি, এটা যদি আর্থ সারফেস হয়, আর্থ সারফেস থেকে 0 থেকে শুরু করে 15 কিলোমিটার, এইখান থেকে এইটুকু রিজিয়ন, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবং এখানে কি থাকে, এখানে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাসিয়াস এলিমেন্টস এগুলো থাকে। এবং এই লেয়ারের মধ্যে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এটা তোমরা জানো যে টেম্পারেচার কি হয়, কমতে থাকে, অল্টিটিউড বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমতে থাকে। এবার হচ্ছে এই ট্রোপোস্ফিয়ারের পরের যে লেয়ারটা তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে জাস্ট সিচুয়েটেড জাস্ট অ্যাবাভ দ্য ট্রোপোস্ফিয়ার। এখানে যে পিকচার দেখতে পাচ্ছ, এখানে ট্রোপোস্ফিয়ার হচ্ছে এই এতটা, এখান থেকে শুরু করে এই 11 থেকে শুরু করে যেটা 50 কিলোমিটার লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ারটাকে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এখানে টেম্পারেচার ইনক্রিজ করে, অল্টিটিউড বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার ইনক্রিজ করে। এবং এটা জেনারেলি 10 to 50 কিলোমিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড এটাও বলা চলে। এবং এটার মধ্যে ওজন লেয়ার থাকে। ওজন লেয়ারের কাজ হচ্ছে যে এটা সূর্য থেকে আগত যে ইউভি রেজ, তার মধ্যেকার সার্টেন কিছু ওয়েভ লেংথের রেজ থাকে যেগুলোকে এরা অ্যাবজর্ব করে নেয় ওজন লেয়ার, এবং পৃথিবীতে আসতে দেয় না। এবং কি করে না, যেটা আল্ট্রাভায়োলেটের মধ্যে যে বিটা রেডিয়েশন সেইটাকে বিশেষ করে এটা অ্যাবজর্ব করে, যেটা কিন্তু পৃথিবীর সারফেসে আদারওয়াইজ পৌঁছে গিয়ে বিভিন্ন রকমের ড্যামেজ ক্রিয়েট করতে পারত। এখানে পিকচারের মধ্যে বিভিন্ন লেয়ারগুলোকে শো করা হয়েছে। প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো আর এখানে শো করা হয়নি। যাই হোক, মানে আমাদের মেন আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে ওজন লেয়ার সম্পর্কে। তো ওজন লেয়ারটা কোথায় থাকে এটা আমরা এখানে জেনে নিলাম। ওজন লেয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে। এবারে দেখো, এই ওজন লেয়ার হচ্ছে ফ্রেঞ্চ ফিজিসিস্ট চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসন, ইনি এরা আবিষ্কার করেছিলেন 1913 সালে। ঠিক আছে, এবার এই ওজন লেয়ার ডিপ্লেশন ব্যাপারটা কি, ওজন লেয়ার ডিপ্লেশন মানে হচ্ছে যেটা ওজন আছে এই ওজন লেয়ারের মধ্যে যে ওজনের যে ঘনত্ব সেটা কমে যাওয়া। ঠিক আছে, সেটাকেই আমরা বলতে পারি যে ওজন লেয়ারের ডিপ্লেশন। এবং এই ওজন লেয়ার ইট অ্যাবজর্বস 97 to 99% অফ দ্য সানস মিডিয়াম ফ্রিকোয়েন্সি আল্ট্রাভায়োলেট রেজ। মিডিয়াম ফ্রিকোয়েন্সি বলতে যেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি রশ্মি বা ইউভি বি রশ্মি আমরা যেটাকে, বা বিটা রশ্মি যেটাকে বলি, সেইটাকে তার 97 থেকে 99% পর্যন্ত এরা কিন্তু অ্যাবজর্ব করে নেয়। যদি এরা সমস্তটাই পৃথিবীর মধ্যে পৌঁছে যেত তাহলে কিন্তু যে জায়গায় সূর্যের সেই আলোটা পড়তো সেই জায়গার কিন্তু প্রচন্ড পরিমাণে একটা রেডিয়েশনের সম্মুখীন হতো, এবং সেখানে কিন্তু যে লাইফ কিন্তু সম্ভব হতো না, সেই জায়গায় কিন্তু জীবন ধারণ সম্ভব হতো না। এবার এই ওজন লেয়ারটা ডিপ্লেশন হচ্ছে কেন, ওজন লেয়ার ডিপ্লেশন হচ্ছে ডিউ টু ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সংক্ষেপে সিএফসি বলা হয়, এবং আরো বিভিন্ন ধরনের সাবস্টেন্সের প্রেজেন্সের জন্য এই ওজন লেয়ারটা ডিপ্লেশন হচ্ছে। দেখো ওজন লেয়ারটা কিভাবে ডিপ্লেশন হচ্ছে না, সূর্য, এটাকে সূর্য দেখানো হয়েছে, এটা হলো সারফেস, আর্থ সারফেস। এবং আর্থ সারফেসের উপরে দেখো বিভিন্ন লেয়ার, প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার, তারপরের লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো ওজন লেয়ারটা কোথায় আছে
ওজোন লেয়ারটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু ওজোন লেয়ারও আছে। এবার পৃথিবীতে বিভিন্ন কলকারখানা বা হিউম্যান অ্যাক্টিভিটিস, বিভিন্ন মেশিনারিজ, সেখানে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হচ্ছে, মানে ঘর থেকেও হচ্ছে এবং ইন্ডাস্ট্রি থেকেও নির্গত হচ্ছে। এই যে ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বন কি হচ্ছে, বাতাসে মিশছে, বাতাসে মিশে ওজোন স্তরে যখন তারা পৌঁছাচ্ছে তখন সেই ওজোনকে তারা কি করছে না, ওজোনকে ব্রেক ডাউন করে দিচ্ছে। ঠিক আছে, এটাকে ওজোন লেয়ারটাকে এটা ডিপ্লেট করে দিচ্ছে, মানে ওজোনকে ডিকম্পোজ করে অক্সিজেনে যদি কনভার্ট করে দেয় তাহলে আর ওটা O3 থাকবে না, এবং O3 যদি না থাকে তার মধ্যে কিন্তু এই যে আল্ট্রাভায়োলেট রে যেটা সূর্য থেকে এসে পৃথিবীতে পৌঁছাচ্ছে সেটাকে বাধা দেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এবং এই যে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, তার মধ্যে থাকা ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে রিলিজ হয় এবং এগুলো রিলিজ হয়ে ওজোন লেয়ারকে তারা ব্রেক ডাউন করে দেয়। এই ঘটনাটাকেই আমরা ডায়াগ্রামিক্যালি এক্সপ্লেন করলাম। তো দেখো এই ওজোন লেয়ারের ফরমেশন কিভাবে হলো এবং ডিপ্লেশন কিভাবে হলো তার একটু বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। না সেটা কি না, প্রথমে দেখো অক্সিজেন বা O2 সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যে সমস্ত জায়গাতেই আছে। এবার সোলার রেডিয়েশনের জন্য কি হচ্ছে, কিছু কিছু অক্সিজেন স্প্লিট হয়ে যাচ্ছে, অক্সিজেনের যে মলিকিউল সেগুলো স্প্লিট হয়ে অক্সিজেন অ্যাটমে কনভার্টেড হচ্ছে, এবং এই 3টে করে অক্সিজেন অ্যাটম যখন কম্বিনেশন করছে তখনই এই ওজোন বা O3 তৈরি হচ্ছে। এবং ওজোনের একটা প্রপার্টি হলো এটা হচ্ছে অ্যাবজর্বিং সাম ফ্রিকোয়েন্সি অফ ইউভি রেজ দ্যাট ইজ মোস্ট ডিসরাপটিভ অ্যান্ড কমপ্লেক্স মলিকিউলস, ডিসরাপটিভ টু দ্য কমপ্লেক্স মলিকিউলস অফ দ্য লিভিং অর্গানিজম। মানে পৃথিবীতে যে লিভিং অর্গানিজমস গুলো আছে তাদের বেঁচে থাকার জন্য খুবই ক্ষতিকারক হচ্ছে এই মিড ফ্রিকোয়েন্সি, মানে মিড ফ্রিকোয়েন্সি যে ইউভি রেজ সেগুলো হচ্ছে সমস্ত সব থেকে বেশি ক্ষতিকারক। এবং এই ওজোন লেয়ারটা আছে বলেই কিন্তু পৃথিবীতে যে কমপ্লেক্স লাইফ সেগুলো ইভলভ করতে পেরেছে এবং এক্সিস্ট করতে পারছে। কিন্তু যেগুলো আর্টিফিশিয়াল কেমিক্যালস যেমন হচ্ছে কার্বন, ক্লোরোফ্লোরো, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এবং হচ্ছে কি এই আরো বিভিন্ন ধরনের যে পলিউটেন্টস গুলো আছে যেগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য এমিটেড হচ্ছে, সেগুলো গিয়ে এই ওজোন লেয়ারকে ডিপ্লেট করে দিচ্ছে। এবং এই যে ক্লোরোফ্লোরোকার্বন, এই ওজোন তাছাড়াও আরো যে ওজোন ডিপ্লেটিং কেমিক্যালস গুলো আছে সেগুলোর নাম আমরা দেখে নেব। মেনলি ওজোন ডিপ্লেটিং এলিমেন্টস হচ্ছে এইগুলো: ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, হ্যালোনস, এবং হচ্ছে মিথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরোফর্ম, হাইড্রোজেন ক্লোরাইড। এই সমস্ত সাবস্টেন্স গুলো হচ্ছে ওজোন ডিপ্লেটিং কেমিক্যালস। এবার এই যে সাবস্টেন্স এগুলো মেনলি কোথা থেকে আসে, এগুলো হচ্ছে দেখো প্রথমত হচ্ছে রেফ্রিজারেন্টস, মানে হচ্ছে রেফ্রিজারেন্ট গ্যাস, সেগুলো কোথায় থাকবে, রেফ্রিজারেটরে ইউজ হবে বা ফায়ার এক্সটিংগুইজারে ইউজ হবে। নেক্সট হচ্ছে কি ফিউমিগ্যান্টস, নেক্সট হচ্ছে পেস্টিসাইডস, নেক্সট হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমস, মানে যেখানেই রেফ্রিজারেশনের প্রসিডিওরটা হচ্ছে সেখানেই কিন্তু পসিবিলিটি থাকছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এগুলো নির্গত হওয়ার। নেক্সট হচ্ছে ভেহিকেলস এর মধ্যেও মোবাইল এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, তো সেখান থেকেও এই সিএফসি বা অন্যান্য যে পলিউটিং এলিমেন্টস যেগুলো ওজোন লেয়ারকে ডিপ্লেট করতে পারে সেগুলো বার হয়। এবং এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখানো হয়েছে, দেখো এটা হচ্ছে সূর্য থেকে যে বিভিন্ন রে আসছে তার মধ্যে দেখো প্রথমত দেখানো হয়েছে ইউভি এ। এই যে ইউভি এ রশ্মি, সূর্য থেকে আগত যে রশ্মি, তার মধ্যে আল্ট্রাভায়োলেট এ রশ্মি থাকে, বি রশ্মি থাকে এবং সি রশ্মি থাকে। ঠিক আছে, তার মধ্যে সব থেকে যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের বা ওয়েভলেংথ কার থাকে না, ইউভি এ। এইটা হচ্ছে সরাসরি পৃথিবীতে পৌঁছে যায়, আল্ট্রাভায়োলেট রশ্মি এটা কিন্তু সরাসরি পৃথিবীতে পৌঁছে যাচ্ছে, এটাকে এই ওজোন স্তর বাধা দিতে পারে না বা এটার পৃথিবীতে ক্ষতিকারকও নয়। পৃথিবীর যে লাইভলিহুড বা কমপ্লেক্স লাইফ সেটার জন্য কোনো ক্ষতিকারক প্রভাব এটা সৃষ্টি করে না ইউভি এটা, কিন্তু ইউভি বিটা কিন্তু ক্ষতিকারক। এবং ওজোন স্তর কি করছে না, ওজোন স্তর দেখো এখানে এতটা ইউভি বি এলো, তার মধ্যে খুব সামান্য অংশই কিন্তু ওজোন স্তরকে ভেদ করে এটা পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে, এবং ওজোন স্তর অলমোস্ট 97 থেকে 99% অফ দিস ইউভি বি কে কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে। এবার এই যে ওজোন স্তর তার ডিপ্লেশন হচ্ছে বা তার যে ঘনত্ব সেটা কমে যাচ্ছে, তার জন্য কি কি ক্ষতিকারক প্রভাব হতে পারে? ক্ষতিকারক প্রভাব হচ্ছে এটা এনভায়রনমেন্টের পক্ষে ক্ষতিকারক এবং হিউম্যান হেলথের পক্ষে ক্ষতিকারক, কারণ
ডাইরেক্ট রেডিয়েশনের মুখোমুখি পড়তে হচ্ছে এবং তার জন্য হিউম্যান হেলথ ডিটোরিয়েট করছে। ক্লাইমেট চেঞ্জ, পৃথিবীর যে জলবায়ু সেটা পরিবর্তিত হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, কারণ ইউভি রে গুলো ডাইরেক্টলি পৌঁছে যাচ্ছে এবং তার জন্য গ্লোবাল ওয়ার্মিং এর একটা ক্রিয়েশন হচ্ছে। এবং যে সিএফসি যেগুলোর জন্য ওজোন স্তর ডিপ্লেটেড হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা আগের দিন আমি গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে বলেছিলাম। এই যে এলিমেন্টস যেগুলোর জন্য ওজোন স্তর ডিপ্লেট হচ্ছে তারা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খানিকটা রেসপন্সিবল। এন্ড নেক্সট হচ্ছে কি ইকোনমিক্যাল ইম্প্যাক্টস, মানে যে জায়গায় ধরো সরাসরি সূর্যের ইউভি রে গুলো পৌঁছে যাবে সেই জায়গায় তো মানুষ বা অন্য কোনো প্রাণী বসবাস করতে পারবে না, এবং সেই জায়গায় কোনো যে চাষ বা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি সেগুলো করা সম্ভব হবে না, এবং তার জন্য কিন্তু একটা ইকোনমির ওপরে ইম্প্যাক্ট করবে। তাহলে ওজোন স্তরের যে ডিপ্লেশন বা ওজোন লেয়ারের যে ডিপ্লেশন তার জন্য এই সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলো লক্ষ্য করা যায়। ডিটেলসে যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে হিউম্যান হেলথ। হিউম্যান হেলথের মধ্যে তাদের যে ডিএনএ সেটাকে ড্যামেজ করে এবং বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, স্কিন ক্যান্সার, আই ক্যাটারাক্টস মানে চোখের ছানি, এই সমস্ত এফেক্টগুলো ক্রিয়েট করছে। নেক্সট হচ্ছে প্ল্যান্ট এবং ট্রিজ, সেখানে কি প্রভাব পড়ছে না রিডিউসেস দ্য ক্রপ প্রোডাকশন, মানে শস্য উৎপাদন কমিয়ে দিচ্ছে। ড্যামেজ অফ দ্য সিডস, যে বীজ তার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, রিডিউসেস দ্য কোয়ালিটি অফ দ্য ক্রপস, শস্যের গুণগত মানের ক্ষয়ক্ষতি হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাকুয়াটিক অর্গানিজমস, মানে হচ্ছে কি জলাশয় এইরকম জায়গাতে, জলাশয় বা এইরকম জায়গাতে যে অ্যাকুয়াটিক অর্গানিজমস গুলো আছে সেখানে কি ধরনের ক্ষতি হচ্ছে না ড্যামেজ টু প্ল্যাঙ্কটন, অ্যাকুয়াটিক প্ল্যান্টস, ফিশ লার্ভা, হ্যাঁ ক্র্যাবস, এগুলোকে ক্ষতি করছে। এবং তার সঙ্গে সঙ্গে মেরিন ফুড সাইকেল, ফুড চেইন, মানে যে ওখানে যে খাদ্য শৃঙ্খল, হ্যাঁ সেই খাদ্য শৃঙ্খলটাও বিপর্যস্ত হচ্ছে। কি জন্য না ওজোন স্তর ডিপ্লেশন হওয়ার জন্য। নেক্সট হচ্ছে মেটেরিয়ালের উপরে কি ক্ষতি হচ্ছে না ডিগ্রেডস দ্য পেন্টস, রাবার, উড, প্লাস্টিক, এগুলোর উপরে সরাসরি ইউভি রে গুলো পড়ছে এবং ইউভি রে পড়ার জন্য এই সমস্ত মেটেরিয়াল গুলোরও অনেক ডিগ্রেডেশন হচ্ছে। নেক্সট আমরা দেখবো যে গ্রাউন্ড লেভেল স্মগ, মানে গ্রাউন্ড লেভেলে মানে হচ্ছে অনেক নিচু স্তরে সেখানে কিন্তু স্মগ তৈরি হচ্ছে। স্মগ মানে হচ্ছে ধোঁয়াশা, ঠিক আছে, তার জন্য একটা পলিউটেন্ট, এটা একটা পলিউটেন্ট হিসাবে কাজ করছে। এবং এরা স্মগের যে খারাপ প্রভাব সেটা তো আমরা আগেই বললাম, এর জন্য মানুষের যে দৃশ্যমানতা এটা কমে যাচ্ছে, অ্যাক্সিডেন্টস হচ্ছে ইত্যাদি ক্ষতিকারক প্রভাব দেখা যাচ্ছে। এবং হাই ইকোনমিক কস্ট, ইকোনমিক কস্ট যেটা হচ্ছে সেটা তো বলাই গেল যে বিভিন্ন ধরনের জায়গাতে যদি সরাসরি সূর্যের ইউভি রে পৌঁছে যায়, ইউভি বি রশ্মি যেগুলো পৌঁছে যায় সেগুলোর জন্য কিন্তু সেখানে জীবন ধারণ সম্ভব হবে না এবং এর প্রভাব কিন্তু ইকোনমির উপরে পড়বে। এবং কত ক্ষতি হবে না বিলিয়নস অফ ইউএস ডলার এত ক্ষতি হতে পারে, মানে সেটা প্রচুর একটা হিউজ অ্যামাউন্ট। কি জন্য হচ্ছে না ওজোন লেয়ারের ডিপ্লেশনের জন্য এই সমস্ত ক্ষয়ক্ষতিগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো একটা টপিক যার নাম হচ্ছে কি ওজোন হোল। ওজোন হোল ব্যাপারটা কি, এটা হচ্ছে ওজোন স্তরের সেই সমস্ত জায়গা যেখানে কিনা খুব সামান্য পরিমাণে ওজোন আর বর্তমান আছে। মানে ধরো একটা ওজোন স্তর, পৃথিবীর ওপরে ওজোন স্তর আছে তো এই স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে, ধরো এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এর মধ্যে ওজোন স্তরের ঘনত্ব মানে কোনো কোনো জায়গাতে হয়তো ওজোন স্তরের যে ঘনত্ব সেটা অনেকটাই কমে গেছে, হয়তো এতটা কমে গেছে, মানে খুব সামান্য অংশতেই আর ওজোন বর্তমান আছে। তো এই যে ওজন কমে যাওয়া, কোনো একটা পার্টিকুলার পজিশনে যদি ওজনের ঘনত্ব খুব বেশি পরিমাণে কমে যায়, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ওজোন হোল, ঠিক আছে, বা ওজোন ছিদ্র বলা হবে। ঠিক আছে, এবং এই যে বিশেষ ধরনের যে ওজোন হোল এগুলো কোথায় মেনলি দেখা গেছে না, এগুলো হচ্ছে আর্কটিক এবং আন্টার্কটিকা, মানে হচ্ছে পৃথিবীর যে উত্তর মেরু, আর্কটিক রিজিয়ন এবং আন্টার্কটিক রিজিয়ন মানে হচ্ছে দক্ষিণ মেরু, সুমেরু এবং কুমেরু, এই দুটো বিশেষ মানে এই দুটো স্থানে বিশেষ করে ওজোন স্তরের যে ঘনত্ব সেটা বিশেষ করে কমে গেছে। ঠিক আছে, এবং দেখা গেছে যে সিন্স 1970s মানে 1970-এর দশক থেকে এই যে ওজোন হোল সেটা কিন্তু আন্টার্কটিক রিজিয়নে যে ওজোন হোল আছে তার যে মানে সাইজ সেটা কিন্তু আরো বেড়ে চলেছে, মানে ছিদ্রটা ক্রমশ বড় হয়ে যাচ্ছিল। এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন সেপ্টেম্বর অফ 2000 the ozone hole became so large that it actually left populated areas of southern Chile fully exposed to the effects of the sun UV rays। মানে চিলি এটা একটা দেশ আমরা জানি, সেই চিলি দেশে একটা অংশে সাউদার্ন চিলি মানে দক্ষিণ দিকটায়
কি হয়েছে না, সরাসরি সূর্যের এরকম ইউভি রে যেটা খুব ক্ষতিকারক সেটা সরাসরি পৌঁছে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ সেই জায়গায় ওজোন স্তরের যে ঘনত্ব সেটা এতটাই পরিমাণে কমে গেছে, ঠিক আছে। এবং দ্য ডিপ্লেশন ইজ কজড বাই দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওজোন ডিউ টু সিএফসি, মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনস, অ্যান্ড বাই আদার কম্পাউন্ডস সাচ অ্যাজ দ্য কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাফ্লোরাইডস লাইক CF4। এই সমস্ত যে এলিমেন্টস বা এই সমস্ত যে কম্পাউন্ডস, অ্যাকচুয়ালি সেই কম্পাউন্ডস গুলো ওজোন স্তরকে, ওজোন যেটা আছে, ওজোন স্তরে যে ওজোন আছে সেটাকে ডিকম্পোজ করে দিচ্ছে, এবং তার ফলে আলটিমেটলি সেই জায়গায় কিন্তু ওজোন স্তরের ঘনত্ব খুবই কমে যাচ্ছে। এবং এই যে খুব কমে যাওয়া, এটাকে কি বলা হচ্ছে না, এটাকে নাম দেওয়া হয়েছে ওজোন হোল। এবারে আমরা একটা ডায়াগ্রামের মধ্যে দেখে নেব যে কিরকম ভাবে ওজোন স্তরের ছিদ্রটা বেড়ে চলেছে। তো দেখো, এটা হচ্ছে 1979 সালের ছবি এবং এটা হচ্ছে 2007 সালের ছবি। এখানে একটা ছবির মধ্যে তোমরা বিভিন্ন রং দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পারো, দেখো এখানে হচ্ছে বেগুনি রং যেটা, সেখানে হচ্ছে 110, যেটা হচ্ছে নীল রঙের কাছাকাছি এটা হচ্ছে 220, এই যে সবুজ রঙের কাছাকাছি এটা হচ্ছে আমাদের 330। আচ্ছা, এই হলুদ রঙের কাছাকাছি অংশ এটাকে বলা হচ্ছে 440, এবং লাল রং এটা হচ্ছে 550। এগুলো কিসে আছে না, এগুলো হচ্ছে ডবসন ইউনিটস। ডবসনটা কি? ডবসন হচ্ছে ওজোন স্তরের কতটা ঘনত্ব বা ওজোন স্তরের মানে গভীরতা কত সেটা মেজারমেন্ট করবার জন্য এই ডবসন ইউনিট, এই কথাটা মানে এই ইউনিটটা ইউজ করা হয়। মানে এটার মাধ্যমে অ্যাকচুয়ালি ওজোন স্তরের ঘনত্বকে বোঝানো হয় ডবসন ইউনিটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে মানে বুঝতেই পারছো, ডবসন ইউনিট মানে ওজোন স্তরের ঘনত্ব যত বেশি থাকবে তত ভালো। এবং তোমরা যদি এই ছবিটা দেখো, বাঁদিকের ছবিতে দেখতে পাবে যে সমস্তটাই প্রায় কি আছে, মানে বেশিই আছে, মানে সবুজ আছে অথবা হলুদ আছে, হ্যাঁ, বা খুব বেশি হলে নীল আছে, কিন্তু তার বেশি কিন্তু মানে তার থেকে কমেনি। তার মানে কি, ওজোন স্তরের ঘনত্ব তখনও যথেষ্ট বেশি ছিল। কিন্তু তোমরা যদি 2007 সালের ছবিটা দেখো, এখানে দেখা যাচ্ছে যে এই রিজিয়নটা, এটা যদি বিশেষত হচ্ছে আন্টার্কটিক রিজিয়ন, ঠিক আছে, দক্ষিণ মেরু যে অংশটা, এই জায়গাটা দেখো অলমোস্ট এটা কি রঙের হয়ে গেছে, এটা অলমোস্ট কিন্তু বেগুনি রঙের হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, এখানে কিন্তু ওজোন স্তরের যে ডবসন ইউনিটে আমরা যদি ওজোন স্তরের ঘনত্বটাকে বোঝাই, এই জায়গায় কিন্তু ওজোন স্তরের ঘনত্ব যথেষ্ট কমে গেছে। এবং সেটার কারণেই কিন্তু, যেটা আমরা আগে বললাম, যে 2000 সালে দক্ষিণ চিলির কিছু অংশে কিন্তু সরাসরি সূর্যের আলো, যে ইউভি রশ্মি, সেগুলো সরাসরি পৌঁছে যাচ্ছিল, মানে সেই জায়গায় ওজোন স্তর প্রায় সম্পূর্ণরূপে ডিপ্লেটেড হয়ে গেছিল। এবার হচ্ছে, এগুলো তো ক্ষতিকারক, সবাই বুঝতে পারলো যে ওজোন স্তরের ঘনত্ব কমে যাওয়া মানব সভ্যতার পক্ষে খুবই ক্ষতিকারক। তো সবাই সেটাকে যখন রিয়েলাইজ করলো, তখন তো কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তার, সেগুলোকে দূর করবার জন্য, না সেই স্টেপস গুলো কি কি, না সবাই বুঝলো বা সবাই একমত হলো যে রিডিউস দ্য এফেক্ট অফ দ্য CFC, মানে ক্লোরোফ্লোরোকার্বনের যে ইউজ সেটাকে কম করতে হবে। এবং তাদের যে ব্যবহার সেগুলোকে ব্যান করা হয়েছিল 1987 সালে, এগুলোকে ব্যান করে দেওয়া হয়েছিল। এরোসোল যেগুলো তৈরি করা হয়, সেখানে আগে CFC ইউজ করা হতো, CFCর ব্যবহার সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয় এরোসোলের ক্ষেত্রে। যদিও এখনো পর্যন্ত কিন্তু এই যে CFC, সেগুলো কিন্তু রেফ্রিজারেন্ট হিসাবে এখনো ইউজ করা হয়, একদমই যে ইউজ করা হয় না তা কিন্তু নয়। কিন্তু ব্যবস্থা কি নিতে হবে না, রিসাইকেল দ্য ফ্রিজ অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্ল্যান্টস, মানে এমন নয় যে আমরা দীর্ঘদিন ধরে একটা এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট বা রেফ্রিজারেশন ইউনিট সেগুলোকে রান করিয়ে যাব CFC দিয়ে। যদি আমরা বেশি দিন ধরে রান করাই, তাহলে পসিবিলিটি থাকবে কিসের, না পসিবিলিটি থাকবে লিকেজের। এবং লিকেজ মানে কি লিকেজ করবে, না CFC গুলো লিকেজ করবে, এবং লিকেজ করে কি হবে, সেই CFC বাতাসে মিশবে। সেইটা যেন না হয়, সেটার জন্য রেগুলার মেনটেন্যান্সের দরকার, এবং রেগুলারলি রিসাইকেল করতে হবে রেফ্রিজারেন্টটা। এই সমস্ত কাজগুলো বা এফেক্ট গুলো, এগুলো করা হয়েছিল কিসের জন্য, না এগুলো করা হয়েছিল ওজোন স্তরের যে ডিপ্লেশন সেটাকে কম করবার জন্য। নেক্সট হচ্ছে যে কারেন্ট সিচুয়েশনটা কি, বর্তমানে এই ওজোন স্তরের যে ছিদ্র সেগুলোর পরিস্থিতি কি রকম। দ্য হোলস ডেভেলপিং ওভার দ্য পোল সাজেস্ট দ্যাট দেয়ার মে শো সাম ইমপ্রুভমেন্ট, মানে এখন যেটা হচ্ছে যে বর্তমান অবস্থায় দেখা গেছে যে কিছুটা হলেও উন্নতি দেখা যাচ্ছে, মানে ওজোন স্তরের যে ছিদ্র সেটা কিছুটা হলেও ভরাট হচ্ছে, মানে ওজনের ঘনত্ব সেই জায়গায় বৃদ্ধি পাচ্ছে। And however, CFC molecules may take 30 years to rise up to stratosphere, মানে যেটা আমরা মাটিতে বা প্ল্যান্ট বা বিভিন্ন মেশিনারিজতে ইউজ করছি CFC, সেগুলো যখন
মানে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছাতে কিন্তু 30 বছর পর্যন্ত সময় নিতে পারে। মানে যেটা হয়তো 30 বছর আগে যে সিএফসি নির্গত হয়েছে সেটা হয়তো এতদিনে হয়তো সেটা মানে ওজোন স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, এরকমও হতে পারে। মানে যেহেতু ওটা খুব স্লো মুভমেন্ট করে, তার জন্য এটা কিন্তু এটা একটা চিন্তার বিষয় যে অনেক আগে যে সিএফসি গুলো অলরেডি নির্গত হয়ে থেকেছে সেগুলো হয়তো এতদিনে ওজোন স্তরে গিয়ে পৌঁছে ক্ষতির সৃষ্টি আরো করতে পারে। এবং ক্লোরিন রেডিক্যালস যেগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে টেকে, এবং সেগুলো আরো দীর্ঘস্থায়ী ক্ষতি সৃষ্টি করতে পারে। তবে এটা অ্যাজিউম করা হচ্ছে যে পিক ওজোন ড্যামেজ ওয়াজ সাপোজ টু বি ইন দ্য ইয়ার 2000, মানে যা সব থেকে বেশি পিক যেটা হওয়ার সেটা 2000 সালেই হয়ে গেছে। মানে এরপর থেকে ক্রমশ উন্নতি হবে এটা আশা করা যাচ্ছে এবং এটা মনে করা হচ্ছে। এবং ড্যামেজ কুড গো ফর অ্যানাদার 50 ইয়ার, যদিও এখনো প্রায় 50 বছর পর্যন্ত এই ওজোন স্তরের ক্ষতিটা চলতে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজাম্পশন। তো এখন আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ওজোন স্তর কোথায় থাকে এবং ওজোন স্তরের কাজটা কি, এবং ওজোন স্তরের ডিগ্রেডেশনের রিজনস গুলো কি কি, এবং সেই যে রিজন ওজোন স্তরের ডিপ্লেশনের সেগুলোকে রিমুভ করা যায় কিভাবে, বা ওজোন ডিপ্লেশনটাকে সেটাকে কম করা যায় কি পদ্ধতিতে। এবং যে নাসার যে ওয়েবসাইট সেখান থেকে ডে টু ডে বেসিসে আমরা কিন্তু ওজোন স্তরের যে কি পরিস্থিতি সেগুলো কিন্তু অবজার্ভ করতে পারি। তো এই পিপিটির মধ্যে আমরা ওজোন লেয়ার ডিপ্লেশন সম্পর্কে জানলাম। নেক্সট হচ্ছে আমরা কি জানবো না, নেক্সট আমাদের যে এখানে যে টপিকটা ছিল সিলেবাসের মধ্যে, দেখো এখানে যে লাস্ট যে টপিক, এই টপিকটা ছিল গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। এই এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে আমরা আলোচনা করব কিছু টপিক সম্পর্কে, সেখানে কি করা হচ্ছে সেটা দেখে নেওয়া যাবে। সেটা নিয়ে একটা প্রোটোকলস বলে একটা স্লাইড আমরা বানিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এখানে আমরা দেখব যে পৃথিবীর যে এনভায়রনমেন্ট সেটা তো ক্রমশ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এনভায়রনমেন্টের ডিগ্রেডেশনটা ক্রমশ দিন দিন বেড়ে চলেছে। তো সেইটাকে দূর করবার জন্য পৃথিবীর সমস্ত দেশ যখন এর প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলো, তখন তারা নিজেদের মধ্যে একটা আলোচনার ভিত্তিতে কিছু প্রসিডিওর ঠিক করলো যে এই প্রসিডিওর গুলো ফলো করে এনভায়রনমেন্টের ডিগ্রেডেশনকে কম করা সম্ভব হবে। তো সেইগুলো নিয়ে কি কি সমাবেশ হয়েছিল এবং কি কি চুক্তি হয়েছিল সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব একটা জিনিস নিয়ে, সেটার নাম হচ্ছে UNFCCC। এই কথাটার ফুল ফর্ম কি? এটার কথাটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ইউএনএফসিসিসি এই কথাটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো সেই জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত ব্যাপারে কিছু নীতি নির্ধারণের জন্য ইউনাইটেড নেশনস একটা কনভেনশন অর্গানাইজ করেছিল, সেইটাকেই সংক্ষেপে ইউএনএফসিসিসি বলা হচ্ছে। তো দেখো, an international environmental treaty negotiated at the United Nations Conference on Environment and Development, United Nations Conference on Environment and Development, এটাকে সংক্ষেপে UNCED ও বলা হয়। ঠিক আছে, UNCED, ফর্মালি নোন অ্যাজ দ্য আর্থ সামিট, বা এটাকে আর্থ সামিটও বলা হয়। এটা কোথায় অর্গানাইজ হয়েছিল? রিও ডি জেনেরো, ব্রাজিলে এটা অর্গানাইজ হয়েছিল জুন 3 to 14, 1992 সালে এই সমাবেশটা অর্গানাইজ হয়েছিল। এটা কিসের জন্য অর্গানাইজ হয়েছিল না, এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট কিভাবে দুটোকেই বজায় রাখা যায় সেটা নিয়ে এই কনফারেন্সটা ইউনাইটেড নেশন অর্গানাইজ করেছিল। এবং এটা খুবই একটা পপুলার একটা সামিট, UNCED অর্গানাইজড অ্যাট রিও ডি জেনেরো ইন 1992। এবং এর অবজেক্টিভ কি ছিল? এই যে চুক্তি, এর অবজেক্টিভ ছিল হচ্ছে যে স্টেবিলাইজ দ্য গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশনস in the atmosphere at a level that would prevent dangerous anthropogenic interference with climate system। মানে এই যে গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন সেটাকে স্টেবিলাইজ করতে হবে, মানে কম করতে হবে, যেটা যাতে এমন পর্যায়ে না পৌঁছে যায় যার জন্য একটা হিউজ একটা ইম্প্যাক্ট ক্লাইমেট সিস্টেমের উপরে পড়ে, সেটা যাতে না পৌঁছায় সেই নিয়ে একটা চুক্তি এইখানে স্বাক্ষরিত হয়েছিল।
এবার এই ইউএনএফসিসিসি এটা কিভাবে কাজ করে? The treaty itself sets no binding limits on greenhouse gas emissions for particular countries and contains no enforcement mechanism. মানে কি এখানে এমন কিছু বলা হয়নি যে কোনো একটা পার্টিকুলার কান্ট্রিকে বলে দিল যে তোমাদেরকে এতটাই কম করতে হবে, এতটা লেভেল তোমাদের গ্রিনহাউস গ্যাস এমিশন আছে, তোমাদেরকে এতটাই নামাতে হবে, এইরকম ভাবে কোনো বাইন্ডিং লিমিটস কারোর উপরে দেওয়া হয়নি, বা এতে কোনো সেরকম সিস্টেম এই ট্রিটির মধ্যে বা এই চুক্তির মধ্যে কিন্তু ছিল না। তাহলে এই চুক্তিটা কিন্তু নন বাইন্ডিং ইন নেচার, মানে এতে কোনো বাধ্যবাধকতা ছিল না। সবাই একমত হলো যে কম করতে হবে, গ্রিনহাউস গ্যাসকে কম করতে হবে, কিন্তু কতটা কম করতে হবে বা কম না করলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু এই ইউএনএফসিসিসিতে হয়নি। ঠিক আছে, তাহলে মেন যেটা ইউএনএফসিসিসির যে ট্রিটি সেটা হচ্ছে কি না, সেটার নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল, এবং এটাই হচ্ছে পরে ইউএনএফসিসিসির থেকেও বেশি পপুলার হয়ে যায়। কারণ কিয়োটো প্রোটোকল মানে কিয়োটো, এখানে এখানে কিন্তু এই বাইন্ডিং একটা লিমিটের কথা বলা হয়, যে এখানে কতটা কম করতে হবে, কোন দেশকে কতটা পরিমাণে গ্রিনহাউস গ্যাস এমিশনস কমাতে হবে সেই সংক্রান্ত কিন্তু একটা বাইন্ডিং একটা নেচার বা একটা ডেডলাইন বা একটা লিমিটেশনস কিন্তু তাদের উপরে আরোপ করা হয়। সেটা কোথায় করা হয় না, কিয়োটো প্রোটোকল। তাহলে এখানে দুটো টার্ম শিখলে, একটা হচ্ছে ইউএনএফসিসিসি, একটা হলো ইউএনসিইডি, নেক্সট হচ্ছে কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, সেটা হচ্ছে সেটাতেই বলা হয় যে কোথায় কাকে কোন দেশকে কতটা পরিমাণে গ্রিনহাউস গ্যাস এমিশনস কম করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে এই যে ইউএনএফসিসিসি তার কি কি গোলস ছিল, মানে গোলস মানে হচ্ছে লক্ষ্য। লক্ষ্যটা কি না, স্টেবিলাইজেশন অফ দ্য গ্রিনহাউস গ্যাস কনসেন্ট্রেশনস ইন দ্য অ্যাটমসফিয়ার at a level that would prevent the dangerous anthropogenic human induced interference with climate system। মানে মানুষের কার্যকলাপের জন্য জলবায়ুর উপরে যে প্রভাবটা পড়ছিল, কিসের জন্য না, গ্রিনহাউস গ্যাস এমিশনস করার জন্য, সেইটাকে স্টেবিলাইজ করা। and such a level would be achieved within a time frame sufficient to allow the ecosystem to adapt naturally to climate change, to ensure food production is not threatened, and to enable economic development to proceed in a sustainable manner। এই কথাটার মানে হচ্ছে যে এই যে কাজটা করা হবে, এই গ্রিনহাউস গ্যাস এমিশনসটাকে কম করা হবে, এটা কিভাবে করা হবে, এটা একটা টাইম ফ্রেমের মধ্যে করা হবে, মানে একটা ডেডলাইন দেওয়া হবে, এই বছরের মধ্যে করতে হবে, এতটা পরিমাণ কমাতে হবে, এরকম একটা ডেডলাইন দেওয়া হবে, যাতে যে পরিবেশ সেটা জলবায়ু যেটা সেটা কিন্তু ন্যাচারালি সেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেটা ইকোসিস্টেম সেটা অ্যাডাপ্ট করতে পারে, হঠাৎ করে যেন জলবায়ুর পরিবর্তন না হয়ে যায় সেটাকে এনশিওর করতে হবে। এবং তারই সাথে সাথে দেখতে হবে যেন খাদ্যশস্য যে উৎপাদন সেটাও যেন একদম বন্ধ না হয়ে যায়, এবং ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটাও চলতে থাকে সাস্টেনেবল ম্যানারে। সাস্টেনেবল ম্যানারে মানে এখনই সমস্ত এনার্জি ইউজ হয়ে যাবে, পরবর্তী জেনারেশনের জন্য কিছু থাকবে না, এরকম নয়, একটা সাস্টেইনড ম্যানার ডেভেলপমেন্টও হবে এবং গ্রিনহাউস গ্যাস এমিশনসও কমাতে হবে, এইরকম একটা সাস্টেনেবল ম্যানারে যেন কাজটা করা যায়, সেটা ইউএনএফসিসিসিতে এই টার্গেটটা নেওয়া হয়েছিল। তাহলে ইউএনএফসিসিসি কি করছে, ইট ইজ রেকগনাইজিং অল দ্য কান্ট্রিজ, স্পেশালি দ্য ডেভেলপিং কান্ট্রিজ, need to access resources required to achieve sustainable social and economic development, that in order to developing countries to progress towards the goal। মানে ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো আছে যেমন ইন্ডিয়া, এদেরকে কি করতে হবে, এদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোর যে চাহিদা সেগুলোকে রেকগনাইজ করতে হবে। মানে এমন তো নয় যে ডেভেলপিং কান্ট্রি সেগুলোর কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের রেট অনেক বেশি, ইকোনমিক গ্রোথের রেট কিন্তু অনেক বেশি, তো এমন নয় যে সেই দেশগুলোতে একদম ভাবে গ্রিনহাউস গ্যাস এমিশনস কম করা সম্ভব হবে। ঠিক আছে, মানে গ্রিনহাউস গ্যাস এমিশনসটাকে একদম পুরোপুরি ভাবে বন্ধ করতে গিয়ে যে ইকোনমিকে একদম স্তব্ধ করে দেওয়া হবে, সেটাও কিন্তু করাটা ঠিক হবে না। তো সেই কারণে সমস্ত যে ডেভেলপিং কান্ট্রি সেগুলোকে রেকগনাইজ করা হবে, তার সাথে সাথে দেখতে হবে যে গ্রিনহাউস গ্যাস এমিশনস যেগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করবার জন্য কিছু বেটার টেকনোলজি আছে কিনা, সেই টেকনোলজিগুলোকে ইমপ্লিমেন্ট করা, এগুলো হচ্ছে ইউএনএফসিসিসির কাজ। নেক্সট, ইউএনএফসিসিসি ইজ ডিটারমাইন্ড টু প্রোটেক্ট দ্য ক্লাইমেট সিস্টেম টু প্রেজেন্ট অ্যান্ড ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন। মানে ইউএনএফসিসিসির এটা হলো একদম দৃঢ় সংকল্প যে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তন
সেটাকে প্রোটেক্ট করবে, সেটাকে রক্ষা করবে, এবং যাতে সেটা জলবায়ুটা এমন থাকে যেটা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকে। নেক্সট হচ্ছে রেকগনাইজিং সাম স্পেশাল ডিফিকাল্টিজ অফ দোজ কান্ট্রিজ, especially the developing countries whose economies are particularly dependent on the fossil fuel production, use and exportation as a consequence of action taken on limiting greenhouse gas emissions. তাহলে সেই সমস্ত দেশগুলো যাদের অর্থনীতি এই সমস্ত গ্রিনহাউস মানে যে ফসিল ফুয়েল প্রোডাকশন এবং ফসিল ফুয়েল কনজাম্পশনের উপরেই ভিত্তি করে গড়ে উঠেছে, সেগুলোকেও তো রেকগনাইজ করতে হবে, এবং তাদের উপরে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্রিনহাউস গ্যাস এমিশনস যাতে লিমিট করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং affirming the responses to climate change should be coordinated with the social and economic development in an integrated manner with a view to avoiding adverse impacts on the latter মানে এখানে কি না ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে যাতে কোনো অ্যাডভার্স এফেক্ট না পড়ে। ঠিক আছে, তার মানে ক্লাইমেট চেঞ্জ যেটা হয়, ক্লাইমেট চেঞ্জ কি জন্য হচ্ছে? ফসিল ফুয়েল এমিশনস এর জন্য হচ্ছে, এবং ফসিল ফুয়েল যে এমিশনস এটা কি জন্য হচ্ছে না পাওয়ার জেনারেশন বা পাওয়ার ইউটিলাইজেশন এই সমস্ত কাজের জন্য হচ্ছে। এবার সেইগুলো করতে গিয়ে ফসিল ফুয়েল এমিশনসটাকে কম করতে গিয়ে মানে সেটা কম করলে আমাদের ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে সেটাকে রোধ করা সম্ভব, কিন্তু সেটা করতে গিয়ে একদম ইকোনমিটাকে বন্ধ করে দিলে চলবে না, বা ইকোনমিক ডেভেলপমেন্টটাকে বন্ধ করে দিলে চলবে না। তাহলে মানে কি দরকার আমাদের? যে ইউএনএফসিসিসি যেটা আছে তার উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ, এই দুটো যে অপোজিং নেচারের যে দুটো জিনিস তাদের মধ্যে একটা প্রপার কোঅর্ডিনেশন ক্রিয়েট করা, মানে যাতে করে দুটোই স্তব্ধ না হয়ে যায়। একদম ক্লাইমেট চেঞ্জ পুরোপুরি তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে তার সঙ্গে ইকোসিস্টেম অ্যাডাপ্ট করতে পারবে না, সেটাও যেন না হয়। অন্যদিকে যেন পুরোপুরিভাবে সমস্ত এনার্জি ইউটিলাইজেশনকে বন্ধ করে দিয়ে ইকোনমিকে স্টপ করে দেওয়া হবে, সেটাও যেন না হয়। তো দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটা হচ্ছে ইউএনএফসিসিসির একটা কাজ। তো এবং এই ইউএনএফসিসিসি ফুল ফর্ম আমরা দেখেছি, এবং এই নিয়ে যে সম্মেলন আয়োজন করা হয়েছিল রিও ডি জেনেরোতে 1992 সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং ইউএনএফসিসিসির কি টার্গেট এবং কিভাবে কি কাজ করছে সেটাও আমরা জানলাম। কিন্তু একটা ব্যাপার ছিল কি না, ইউএনএফসিসিসির মধ্যে কোনো বাইন্ডিং লিমিটেশনস ছিল না, যে কাকে কতটা পরিমাণে গ্রিনহাউস গ্যাস কম করতে হবে সেই সংক্রান্ত কোনো লিমিটেশনস এই ইউএনএফসিসিসির মধ্যে ছিল না। সেটা কোথায় এলো? সেটাই এলো আমাদের কিয়োটো প্রোটোকলের মধ্যে। তো কিয়োটো প্রোটোকল জিনিসটা কি? মানে এটা হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট লিগালি বাইন্ডিং ট্রিটি aimed at cutting emissions of the main greenhouse gas believed to contribute to the global warming। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে মেন যে গ্রিনহাউস গ্যাসগুলো দায়ী সেইগুলোকে তার এমিশনস গুলোকে কম করবার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং বলা হয় যে কোন দেশকে কতটা কম করতে হবে সেটাও কিন্তু এই চুক্তিতে বলা ছিল। এবং মোর দ্যান 150 নেশনস সাইন্ড ইট ব্যাক ইন ডিসেম্বর 1997 at a meeting in Kyoto। কিয়োটোতে একটা মিটিং হয়েছিল যেখানে 150টা দেশ পার্টিসিপেট করেছিল, 150-এরও বেশি, এবং তারা পার্টিসিপেট করে এই একটা চুক্তি স্বাক্ষর করে যে কাকে কতটা পরিমাণে কম করতে হবে। ঠিক আছে, but they left much of detail about how it would be implemented in future talks মানে এটা বলেছিল যে মানে কতটা how much of the detail about how it would be implemented মানে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু পরবর্তীতে আলোচনা করা হবে, এরকম একটা কথা এই সম্মেলনে বলা হয়। and this dragged on reaching a crisis in Hague in November 2000 when the US and the European Union failed to agree and talks broke down। মানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার একটা মতৈক্য হয়, যেটা মানে এই কিয়োটো প্রোটোকলেরই পরে হেগ বলে একটা জায়গা, সেখানে 2000 সালে যে সম্মেলন হয় সেখানে এই নিয়ে মতপার্থক্য দেখা দেয়, এবং পরবর্তী ক্ষেত্রে আমেরিকা যখন জর্জ বুশ প্রেসিডেন্ট হন তারপরে আমেরিকা কিন্তু এই ডিল থেকে বাইরে চলে আসে। ঠিক আছে, এবং since the US is a source of quarter of emissions of the greenhouse gas, that was a globally big blow, but the other nations decided to carry on and they finally reached an agreement on Marrakech on November 2001। মানে ইউএস যে কান্ট্রি সেই দেশটা কিন্তু পৃথিবীতে যত গ্রিনহাউস গ্যাস নির্গত হয় তার হচ্ছে 1/4 আমেরিকা নিজে নির্গত করে। ঠিক আছে, কিন্তু আমেরিকা যেহেতু বেরিয়ে গেল কিয়োটো প্রোটোকল ছেড়ে, তো এটা একটা বিরাট বড় একটা
ধাক্কা বলা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও যে অন্যান্য দেশ যারা আছে তারা কিন্তু নিজেদের মতো করে আলোচনা চালিয়ে যায় এবং তারা শেষ পর্যন্ত 2001 সালে একটা একটা সিদ্ধান্তে উপনীত হয়। সেটা কোথায় না, মারাকেজ বলে একটা জায়গা মরক্কোতে, সেখানে একটা সম্মেলন হয় এবং সেখানে তারা একটা চুক্তিতে তারা উপনীত হয়। তো এবার হচ্ছে এই যে এম অফ দ্য কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকলের এমটা কি, লক্ষ্যটা কি? দ্য কিয়োটো প্রোটোকল ওয়াজ ড্রন আপ টু সেট আ স্পেসিফিক টার্গেট ফর রিডাকশন ইন দ্য গ্রিন হাউস গ্যাস এমিশনস ইন দ্য গ্লোবাল অ্যাটমসফিয়ার, মানে পৃথিবীর অ্যাটমসফিয়ারে কতটা পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত হবে সেই সংক্রান্ত কিছু স্পেসিফিক টার্গেট দেওয়া হয়। এবং emissions restricted were made for rich countries on annexure 1, the biggest greenhouse gas producer। মানে annexure 1 যেটা ছিল এই কিয়োটো প্রোটোকলের যে annexure 1, সেখানে কি বলা হলো, যে সমস্ত রিচ কান্ট্রি মানে ধনী যে দেশগুলো আছে তাদেরকে বলা হলো যে কতটা গ্রিনহাউস গ্যাস এমিশনস তাদেরকে কম করতে হবে। মানে তাদের যে লেভেলটা ছিল 1990 এর দশকে যতটা পরিমাণে তাদের গ্রিনহাউস গ্যাসের এমিশন লেভেল ছিল তার থেকে কম তাদেরকে করতে হবে। কতটা কম করতে হবে সেটা এই অ্যানেক্সচার 1 এ বলা হলো। টার্গেট রেঞ্জেস ফ্রম অ্যান 8% কাট ফর ইইউ, ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন মানে হচ্ছে ইউরোপের যে সমস্ত কান্ট্রি, তো সেই সমস্ত কান্ট্রিগুলোর ক্ষেত্রে টার্গেট দেওয়া হলো যে 8% পর্যন্ত কম করতে হবে। মানে 1990 সালে তাদের যতটা পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হতো তার থেকে 8% যেন কম হয়, তার একটা টাইম লিমিট দেওয়া হলো যে এই সময়ের মধ্যে গ্রিনহাউস গ্যাসের এমিশনসটাকে 8% তোমাদেরকে কমাতে হবে। অন্যদিকে 10% ইনক্রিজ ফর আইসল্যান্ড ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল কান্ট্রি। আইসল্যান্ড আরেকটা দেশ, সেই দেশে গ্রিনহাউস গ্যাস আগে খুব বেশি ছিল না বা গ্রিনহাউস গ্যাস এমিশনস ছিল না, তার ইকোনমি খুব একটা ডেভেলপ হয়তো ছিল না, কিন্তু তাকে তো ইকোনমিকে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করার জন্য তাকে গ্রিনহাউস মানে তাকে ফুয়েল কনজাম্পশন করতেই হবে, মানে তার গ্রিনহাউস গ্যাস এমিশনসটা বাড়বে। তাহলে তাকে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হলো, যেহেতু তাদের অলরেডি রিল্যাক্সেশন কম ছিল, তাকে বলা হলো তোমাদের 1990 যা লেভেল ছিল তার থেকে যেন 10%-এর বেশি না বাড়ে, মানে 10% পর্যন্ত তোমরা বাড়াতে পারো কিন্তু তার থেকে বেশি মাত্রায় যেন না বাড়ে। এইরকম ভাবে বিভিন্ন দেশ স্পেসিফিক ভাবে কিছু স্পেসিফিক টার্গেট এখানে অ্যানেক্সচার 1 এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের মধ্যে মেন উদ্দেশ্য। আচ্ছা, আর কি ছিল? অ্যানেক্সচার 1 also included several transition countries like the Russian Federation, whose economies still need some development and are allowed a certain degree of flexibility, and the emission reduction targets for those countries were laid out in Annexure B। মানে Annexure 1 এ তো সেভারেল কিছু ট্রানজিশন কান্ট্রি, মানে যে রাশিয়ান ফেডারেশন আমরা জানি, রাশিয়া আগে একটা গোটা দেশ ছিল, সেই দেশটা 1990 এর দশকে কিন্তু এগুলো ভেঙে গিয়ে অনেক ছোট ছোট দেশে পরিণত হয়েছিল। মানে তাদের যে ইকোনমিটা ছিল সেখানে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্টের স্কোপ ছিল, কারণ সেগুলো তো অলরেডি ডেভেলপ কান্ট্রি ছিল না। যখন একটা বড় দেশ ভেঙে ছোট ছোট দেশে পরিণত হয়ে গেল, তাদের ইকোনমি ডেভেলপ করার জন্য অনেক বেশি সুযোগ ছিল। তো সেই কারণে তাদেরকে কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছিল এই সমস্ত গ্রিনহাউস গ্যাস এমিশন সংক্রান্ত ব্যাপারে, তাদেরকে কিছু ফ্লেক্সিবিলিটি তাদেরকে প্রোভাইড করা হয়েছিল, সেগুলো অ্যানেক্সচার বি তে লেখা হয়েছিল। ঠিক আছে। And to be become a legally binding, the protocol had to be ratified by at least 55 countries, which between them account for at least 55% of the total 1990 greenhouse gas emissions। মানে এই যে চুক্তি, এটা ফাইনালি একটা মানে তখনই একটা এটা মানে গ্রাহ্য হবে যদি অন্ততপক্ষে মানে ইউএন এর যে গাইডলাইন সেই অনুযায়ী সেই চুক্তিটা কিয়োটো প্রোটোকল, এটা তখনই প্রোটোকলে পরিণত হয়ে গেল যখন কি না 55টা দেশ, যারা 1990 এ যতটা গ্রিনহাউস গ্যাস নির্গত হতো, টোটাল পৃথিবীতে যত গ্রিনহাউস গ্যাস নির্গত হতো তার 55% এই 55 দেশ থেকেই আসতো। ঠিক আছে, তারা নিজেদের মধ্যে এই চুক্তিতে অঙ্গীকারবদ্ধ হলো, তখনই এটা কিন্তু একটা লিগালি বাইন্ডিং নেচারে পরিণত হলো। তাছাড়া কিন্তু এর কোনো ভ্যালিডেশন ছিল না। যদি 55টা দেশ এতে স্বাক্ষর না করতো তাহলে কিন্তু এই কিয়োটো প্রোটোকলের কোনো মিনিং থাকতো না। ঠিক আছে, তার মানে কি 55টা দেশ যারা কিনা 55% অফ দ্য গ্রিন হাউস গ্যাস এমিশনস ইন 1990 তার জন্য রেসপন্সিবল ছিল, তারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তটাতে অঙ্গীকারবদ্ধ হলো যে তারা এই গ্রিন হাউস গ্যাসের এমিশনসটাকে কম করতে রাজি আছে। ঠিক আছে,
এবারে আমরা কিয়োটো প্রোটোকলের কিছু একটা ডিটেলস একটু দেখে নেব যে দ্য থিম দ্যাট runs through much of the Kyoto Protocol is for the countries to cooperate, sharing both advances in greenhouse gas technology and science. The greatest achievement of the protocol so far is to get so many countries together and talking on a central issue. মানে এটার যে মূল যেটা সাফল্য সেটা এখানে যে সমস্ত দেশগুলো বুঝলো যে গ্রিনহাউস গ্যাস কতটা ক্ষতিকারক পরিবেশের পক্ষে এবং মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা সবাই বুঝতে পারলো এবং তারা নিজেদের মধ্যে গ্রিনহাউস গ্যাস কমানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলো। তারই সাথে সাথে তারা গ্রিনহাউস গ্যাস এমিশনসটাকে কম করবার জন্য বিভিন্ন ধরনের সায়েন্স এবং টেকনোলজি এই ব্যাপারে নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে সম্মত হলো। এটা কিন্তু একটা বিশাল সাফল্য এই কিয়োটো প্রোটোকল। বাট এ কশনারি নোট in protocol is to be careful of wider impacts of the greenhouse gas emission scheme or greenhouse gas reduction scheme may be too costly to maintain the benefit they provide. Others may cause an unreasonable degree of disruption to the population and industry. কিন্তু এর একটা সতর্কতামূলক একটা দিকও ছিল বা একটা ক্ষতিকারক দিকও তো আছে। গ্রিনহাউস গ্যাস কম করতে গিয়ে গ্রিনহাউস গ্যাসের এমিশন কম করতে গিয়ে যদি এনার্জি প্রোডাকশনই কম হয়ে যায় তাহলে তো ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট না হলে যে কমফোর্ট লেভেলটা মানুষ পাচ্ছিল সেই কমফোর্ট লেভেলটা মেনটেন থাকবে না, এবং তার জন্য কি হবে না পপুলেশন এবং ইন্ডাস্ট্রি তার উপরে কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু তার জন্য এটা একটা সতর্কতামূলক এই দিকটাও কিন্তু কিয়োটো প্রোটোকলের মধ্যে ছিল, মানে সবটাই যে ভালো দিক তা নয়, তার সঙ্গে এই সতর্কতামূলক এই দিকটাও আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এমিশন ট্রেডিং। ঠিক আছে, এমিশন ট্রেডিং ব্যাপারটা কি? A key feature of this Kyoto protocol মানে Kyoto প্রোটোকলের আরেকটা ফিচার হচ্ছে the agreement on the use of some form of emission trading. If introduced, the trading system should allow the holder of a credit the emission of specified amount of greenhouse gas. মানে এটা হচ্ছে একটা কার্বন ক্রেডিট, তোমরা নাম শুনেছো, সেরকম ভাবে এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস যেটা এমিশনস হচ্ছে সেই গ্রিনহাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে একটা ক্রেডিট পাবে। মানে যদি কোনো দেশকে বলা হয় যে তোমরা সাপোজ 100 মিলিগ্রাম গ্রিনহাউস গ্যাস এমিট করতে পারবে, তার থেকে বেশি পারবে না। ঠিক আছে, এবার সেই দেশটা যদি এমন কোনো স্পেশাল টেকনোলজি ইউজ করে 100টাকে লিমিটেশন দেওয়া হলো বা তাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো, তুমি 100 গ্রাম পর্যন্ত বা 100 ml পর্যন্ত এমিট করতে পারো, কিন্তু সে 100 মিলিগ্রাম এমিট করলো না, সাপোজ সে হয়তো 50 মিলিগ্রাম করলো, মানে সে কি করলো, তাকে যা টার্গেট দেওয়া হয়েছিল বা তাকে যে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছিল তার থেকে সে 50 মিলিগ্রাম কম গ্রিনহাউস গ্যাস এমিট করলো, তার মানে সে কিছুটা ক্রেডিট পেলো। ঠিক আছে, এই ক্রেডিটটাকে বলা হয় মানে গ্রিনহাউস গ্যাসের ক্রেডিট। ঠিক আছে, এ ট্রেডেবল কার্বন ক্রেডিট ইউনিট ইউজড AAU মানে হচ্ছে অ্যাসাইনড অ্যামাউন্ট ইউনিটস, মানে তাকে কতটা অ্যাসাইন করা হয়েছে, হ্যাজ বিন প্রপোজড হুইচ উড রিপ্রেজেন্ট 1 টন অফ CO2 এমিশনস, মানে সে তাকে কতটা এমিট করার পারমিশন দেওয়া হয়েছে কোনো দেশকে, এবং সেই দেশ তার থেকে কতটা কম করছে, যতটা কম করবে ততটা সে ক্রেডিট পাবে। ঠিক আছে, অ্যান্ড দ্য অ্যাডভান্টেজ অফ দিস ট্রেডিং আর দ্যাট ইট ড্রাইভস দ্য কান্ট্রিজ টু ইউজ বেটার এফিসিয়েন্সি ইন ওন গ্রিনহাউস গ্যাস এমিশনস। এটা কি করছে, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস যাতে যত কম এমিট করবে কোনো দেশ তারা তত বেশি ক্রেডিট পাবে, এবং তত বেশি ক্রেডিট পাওয়া মানে তারা উৎসাহিত হবে আরো বেশি ইমপ্রুভ টেকনোলজিকে ইউজ করতে, যাতে গ্রিনহাউস গ্যাসের এমিশনসটা আরো বেশি পরিমাণে কম করা যায়। ঠিক আছে, হাউএভার দেয়ার ইজ এ পসিবিলিটি বা প্রবাবিলিটি দ্যাট সাম মোস্ট কন্টিনিউয়াস অফ অল ফ্লেক্সিবিলিটি মেকানিজমস, মানে এটা কিন্তু অন্যতম একটা ঝামেলারও কারণ। ঠিক আছে, এই যে এমিশনস ট্রেডিং ব্যাপারটা এটা একটা অন্যতম ঝামেলারও কারণ। এর কারণ কি, ধরো অনেক গরিব দেশ আছে, গরিব দেশগুলোর এমনিতেই গ্রিনহাউস গ্যাসের এমিশনস ক্যাপাসিটি কম। ঠিক আছে, এবার হচ্ছে কি গরিব দেশগুলোকে কাজে লাগিয়ে অনেকে মানে যে রিচ কান্ট্রি যেগুলো আছে তারা তাদের কাছ থেকে টাকা দিয়ে এই ক্রেডিট কিনে নিতে পারে। ঠিক আছে, অনেক গরিব দেশ যেগুলো আছে সেই আফ্রিকান কান্ট্রি যেগুলো আছে সাপোজ, যেগুলো গরিব দেশ তাদের কাছ থেকে হয়তো আমেরিকা যে একটা ধনী দেশ তারা হয়তো কিছু কার্বন ক্রেডিট বা এই গ্রিনহাউস গ্যাস এমিশনের জন্য ক্রেডিট আছে সেটা পয়সা দিয়ে কিনে নিল, দিয়ে নিজেরা আরো বেশি গ্রিনহাউস গ্যাস যতটা এমিট করা ততটাই করতে থাকলো। তাতে কি আলটিমেটলি এনভায়রনমেন্টের কোনো লাভ হবে? সেই গ্রিনহাউস গ্যাস যতটা এমিট হওয়ার ছিল ততটাই হবে। তার মানে এই যে ক্রেডিট কেনা বেচার যে একটা জায়গা, এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিরও জায়গা থেকে গেছে, যেটা কিনা কিয়োটো প্রোটোকলের একটা অন্যতম দিক।
ঠিক আছে, তো কিয়োটো প্রোটোকলের মধ্যে আমরা মূলত কি দেখলাম যে কিয়োটো প্রোটোকল হচ্ছে একটা চুক্তি যার মাধ্যমে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে গ্রিনহাউস গ্যাস কম করবার ব্যাপারে একটা চুক্তিতে স্বাক্ষরিত হলো এবং সেখানে বলা হলো যে কোন দেশকে তাদের গ্রিনহাউস গ্যাস এমিশনস একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে কতটা পরিমাণে কম করতে হবে। এবং এই চুক্তির ক্ষেত্রে 2008 সাল থেকে শুরু করে 2012 সাল এই সময়কালটাকে বলা হচ্ছে মানে প্রথম যে টার্গেট পিরিয়ড সেটা হচ্ছে 2008 থেকে 2012। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পিরিয়ড মানে প্রথম টার্গেট পিরিয়ড ফর দ্যাট গ্রিনহাউস গ্যাস এমিশনস রিডাকশন। ঠিক আছে, তো আপাতত আমরা এই পর্যন্তই আলোচনা রাখলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা মন্ট্রিয়ল প্রোটোকল, যেটা ওজোন গ্যাস ডিপ্লেশনস এর সঙ্গে রিলেটেড, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। এবং আরেকটা টপিক আমাদের বাকি থেকে গেছে আগের চ্যাপ্টারের, অ্যাভেলেবিলিটি অফ বেস্ট ট্যারিফ। এই অ্যাভেলেবিলিটি বেস্ট ট্যারিফ সম্পর্কে আমরা কালকে আলোচনা করব। তো আজকের এই আলোচনার উপরে কারো কোনো ডাউট থাকলে বলো।